নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 7 ফেব্রুয়ারি 2026। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 248তম 248 সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। সুতরাং আসুন আজকে আমাদের অহেতুক প্রাককথনে সময় নষ্ট না করে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত কাম প্রার্থনা সঙ্গীত শুনে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। সুধীবৃন্দ, আজকে আমরা স্বামীজির যে চিঠিটি পড়ব সেটি একদম অন্তরঙ্গ চিঠি। নিউ ইয়র্ক থেকে স্বামীজি লিখছেন আগস্ট 1900, মানে স্বামীজির জীবনও প্রায় শেষ হয়ে আসছে। সেই অবস্থায় জনৈক ব্রহ্মচারীকে মায়াবতী আশ্রমে স্বামীজি লিখেছেন। মানে ভাবুন, ওই শরীরের অবস্থা, দ্বিতীয়বার বিদেশে গেছেন, সেখানে মায়াবতীর ব্রহ্মচারীর কথা মনে আছে। আমরা যখন যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানের হায়ারার্কিতে যাই, তখন ওপরে যখন পৌঁছায় মানুষ, তখন নিচের কথা মনে থাকে না।
এটা মানুষের ধর্ম, এটা দেশ বিদেশ বলে কিছু নেই, মানুষের ধর্মই তাই যে আমি যখন ওপরের দিকে পৌঁছে গেছি, বিশেষ করে স্বামীজির মতন মানুষ যিনি একটি প্রতিষ্ঠানকে দান করিয়েছেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন, দেশময় কাজ করছেন, কাজ করার পরিকল্পনা করছেন এবং শরীরটা ভাঙছে, সেই অবস্থায় তিনি জনৈক ব্রহ্মচারীকে মায়াবতীতে চিঠি লিখছেন এবং চিঠির বিষয়বস্তু কি, তুমি কেন তোমার মার সঙ্গে যোগাযোগ করো না। আমাদের দেশে যে সন্ন্যাসীরা ছিলেন তারা আমার মতে হৃদয়হীন ছিলেন। তারা সংসার ছাড়তেন, আত্মানুসন্ধানে ডুবে যেতেন। হিমালয়তে রয়েছেন, নিজের মতো করে বেঁচে আছেন, জপ ধ্যান করছেন, ভান্ডারা যেখানে খাবার দিচ্ছে খাবার দিচ্ছেন বা ফলমূল করিয়ে খাবার নিচ্ছেন। স্বামীজি কি করলেন, একটা নতুন ধরনের সন্ন্যাসী তৈরি করলেন যারা সংসারে থাকবে অথচ থাকবে না। অনেক কঠিন পরীক্ষা। হিমালয়তে থাকার, আমি তো হিমালয়ে বহুবার গেছি, হিমালয়ে থাকা তো কঠিন না, কারণ কোনো দায়িত্ব নেই। এই যে মহারাজ হাসপাতাল চালান, যিনি কলেজ চালান, যিনি রিলিফ দেখেন, যিনি স্কুল চালান, তিনি তো ঘোর সংসারী, আবার সংসারী নয়। এতগুলো ছেলে এই মুহূর্তে নরেন্দ্রপুরে কাজ হচ্ছে, এক্সিবিশন, রামকৃষ্ণ মেলা, সেইখানে যে পরিশ্রম, এ তো কোনো সংসারীও সেই পরিশ্রমটা করে না, একবার ঘড়ি ধরে করতে হবে। কিন্তু স্বামীজির মজা কোথায়, এই যে নতুন ধরনের সন্ন্যাসী স্বামীজি তৈরি করলেন, সেই সন্ন্যাসীর সংজ্ঞা দিলেন বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম, জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তি দিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক সে যুদ্ধের অঙ্গসজ্জা। ভারতবর্ষে এই সংজ্ঞা কোনোদিন কেউ দেয়নি। গেরুয়া পড়া মানে সংসার ছেড়ে চলে যাওয়া এবং আর সংসারে ফেরত না আসা। কিন্তু হচ্ছে সন্ন্যাসীর কাজ কি না, বিধবার চোখের জল মোছানো, অজ্ঞ জনসাধারণকে জীবন সংযমের উপযোগী করা, মানুষকে সেবা করা, এবং সেই সময় তিনি সকলের সঙ্গেই যোগাযোগ রাখতে বলেছেন। ব্রহ্মচারীকে লিখছেন যে মাকে কেন যোগাযোগ করো না। নিজের মা সম্বন্ধে বলেছিলেন স্বামীজি বিদেশে, যেমন মেধা বাবার থেকে পাওয়া, আর মার মতো ভালোবাসা কেউ দিতে পারবে না, দেয়নি। দ্বিতীয়বার বিদেশ থেকে ফিরে এসেছিলেন, মাকে নিয়ে নিমাইচরণ বসুর অ্যাটর্নি ফার্মে গিয়েছিলেন। অ্যাটর্নি ফার্ম হচ্ছে 10 নম্বর ওল্ড কোর্ট সাউথ স্ট্রিট, সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে সেই মামলাটা তিনি রিভাইভ করেছিলেন, মামলায় নিজের সাক্ষী দিয়েছিলেন গেরুয়া পোশাক পরে, এবং সেই মামলার মার পক্ষে রায় হয়েছিল। সে রায়টা দেখে তিনি পৃথিবী ছেড়েছিলেন। মাঝে মাঝেই ভুবনেশ্বরী দেবী মঠে আসতেন এবং সবাইকে বলতেন নরেনের মঠ। স্বামীজি অত্যন্ত তাতে সংকুচিত হয়ে যেতেন মার এই কথা শুনে। এবং মা কেমন আছেন, বিদেশে যাওয়া ঠিক, যাবেন না বললেন, মা কেমন আছেন। মাদ্রাজিরা নিয়ে গেল এক তান্ত্রিকের কাছে, তার পদস্খলন হয়েছিল, তিনি ভবিষ্যৎ গুনতে পারতেন। তখন তিনি বললেন মা ভালোই আছে, এবং কলকাতার বাড়িতে তিনি এই মুহূর্তে বাসন মাজছেন। এই খবরটা যেই পেলেন তখন মনে শান্তি হলেন। বেলুড় মঠে ঘুমাচ্ছেন, বাড়ির কাজের লোক এসছে গৌরমোহন মুখার্জি স্ট্রিট থেকে, এবং স্বামীজিকে ডাকেনি, স্বামীজি তো ঘুমাচ্ছেন। যখন শুনলেন এসেছিল সেই ছেলেটি এবং তাকে ডাকা হয়নি, আশেপাশের সন্ন্যাসীদের তিনি তুমুল বকাঝকা করলেন, কারণ ভাবলেন মার কিছু হয়েছে বলে সন্ন্যাসীটি এসছে, সেই ছেলেটি এসছে মার কোনো খবর দিতে। ভুবনেশ্বরী দেবী ছিলেন স্বামীজির প্রাণ। তোমরা কে কি করো ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ লিখে আমায় পত্র দিবে। তোমার মাকে পত্র লিখো না কেন, ও কি কথা। মাতৃভক্তি সকল কল্যাণের কারণ। তোমার ভাই কলকাতায় পড়ছে শুনছে কেমন, সাধু লিখছে, একটি ব্রহ্মচারীকে, কোনো গৃহী তার বন্ধুকে লিখছে না। যে ঘর সংসার ছেড়ে দিয়ে চলে গেছে তিনি তার একটি সংঘের ব্রহ্মচারীকে লিখছে যে মার খবর নাও না কেন, তোমার ভাই কলকাতায় কি পড়ছে। এই যে গোটা জীবন, কারণ শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে বলেছিলেন যে ভালোবাসা দিয়ে এদের আটকে রাখবি, কেউ যেন ফেরত না যায়। স্বামীজি প্রায় সে কথাটি বলতেন, আমি যেমন তোদের ভালোবাসি, তোরা তোরা সেইভাবে মানুষকে ভালোবাসবি। তিনি যেমন আমায় ভালোবাসতেন, আমি যেমন তোদের ভালোবাসি, তোরা সেইভাবে মানুষকে ভালোবাসবি। তোদের সব আনন্দদের নাম মনে থাকে না, কোনটাকে কি বলি। এইসব সাধু হয়েছে তো সব নাম আনন্দ, তো স্বামীজি বলছেন সকলের নাম মনে থাকে না, কোনটাকে কি বলি। আমার মনে হয় বারবার
এই পত্রাবলীটা কেন লোকে পড়ে না? কোনো বই পড়ার দরকার নেই, একটা গোটা জীবন কিচ্ছু, অন্য কোনো বই পড়ার দরকার নেই, শঙ্করীবাবু পড়ার দরকার নেই, মারি লুই বার্গ পড়ার দরকার নেই, অসীম চৌধুরী পড়ার দরকার নেই, স্বামীর শেষ সংবাদ আর স্বামীজির লেখা বই, 4টে মৌলিক বই, বর্তমান ভারত, ভাববার কথা, পরিব্রাজক এবং প্রাচ্য পাশ্চাত্য, স্বামীজির চিঠিপত্র, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ব্যাস, কিচ্ছু পড়ার দরকার নেই। এই অন স্বামীজি পড়ে তো লাভ নেই, বাই স্বামীজি পড়তে হবে। লোকে খুঁটিয়ে খুঁটিয়ে চিঠিগুলো পড়ে না। আবার আমার ভয়ও লাগে যে চিঠি সব বলে দিলে আবার এডিট না করে ফেলে, ভীষণ ভয় লাগে যে এডিট হয়ে যেতে পারে। তো বহু জায়গায় এডিট হয়েছে করা অতীতে, আগামী দিনেও হতে পারে, যদি লোকে খবর পায় যে চিঠিতে এসব আছে, কেউ চিঠিটা পড়ে না, এই মোটা বই দিকেই ছেড়ে দেয়। ইদানিংকালে যে 4 খণ্ডে পত্রাবলী বেরিয়েছে ইংরেজিতে, সেটা আরও মোটা বই, এবং সে পড়াই দুষ্কর, ওই ধৈর্য রাখা যায় না আর কি। কে আর ধরে ধরে স্বামীজি পড়ছে? খবর, তোদের সেভিয়ারেরা যত্ন করে কিনা সব লিখবি। দিনুর শরীরও ভালো আছে, বড় সুখের খবর। কালী ছোকরার একটু মোটা হওয়ার টেন্ডেন্সি আছে, তাই পাহাড় চড়াই উতরাইতে সেসব সেরে যাবে নিশ্চিত। দেখুন, কালী মানে কি? কালীকৃষ্ণ বিরজানন্দজি, তার মোটা হওয়ার টেন্ডেন্সি আছে, আমেরিকা থেকে ভাবছে। আমেরিকা থেকে আমরা যখন এখনকার দিনে কেউ যায়, সেও এত পুঙ্খানুপুঙ্খ হয়তো অর্গানাইজেশনের খবর নেয় না, আমি নিশ্চিত খবর নেয় না, কারণ নেওয়ার তো নেই কিছু। আমি আমেরিকায় চলে এসেছি, আমি কেন দেশের কোন ব্রহ্মচারী কি আছে, কে তার মার সঙ্গে যোগাযোগ রাখছে, তার ভাইদের সঙ্গে যোগাযোগ রাখছে, কে মোটা হয়ে যাচ্ছে এবং বলছেন যে সেভিয়াররা যত্ন করে কিনা সেটা জানাবি আমাকে। এবং কালী মোটা হয়ে যাচ্ছে, তাকে মোটা হওয়ার টেন্ডেন্সি আছে, মোটা হচ্ছে টেন্ডেন্সিটাও স্বামীজির মনে আছে। এবং যিনি লিখছেন, মনে রাখতে হবে, তার বয়স তো 37 বছর। তিনি তো খুব প্রাজ্ঞ ব্যক্তি একজন নয়, 37 বছরের একটি ছেলে। তিনি তার সঙ্গের সকলের খবর নিচ্ছেন এবং বলছেন যে কি হচ্ছে মায়াবতীতে তার পুঙ্খানুপুঙ্খ খবর আমাকে দিবি। খবর জানতে চাইছেন। স্বরূপকে বলবি আমি তার কাগজ চালানোতে খুব খুশি, হি ইজ ডুইং স্প্লেন্ডিড ওয়ার্ক, সে চমৎকার কাজ করছে। আর সকলকে আমার আশীর্বাদ ভালোবাসা দিবি। আমার শরীর সেরে গেছে, সকলকে বলিস। আমি এখান থেকে ইংল্যান্ড হয়ে শীঘ্রই ভারতবর্ষে যাচ্ছি। এই যে স্বরূপ লিখেছেন, স্বরূপকে বলবি আমি তার কাগজ চালানোতে বিশেষ খুশি। স্বরূপ হচ্ছে স্বামী স্বরূপানন্দজি, 31 বছর বয়সে মারা গিয়েছিলেন। দক্ষিণ কলকাতার গঙ্গাতীর ভাগবত সভা আছে, সেই গঙ্গাতীর ভাগবত সভার অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন অজয়হরি বন্দ্যোপাধ্যায়। তিনি একদিন যাচ্ছেন দক্ষিণ কলকাতার যে মিত্র ইনস্টিটিউশন রয়েছে হরিশ মুখার্জি রোডে, দেখেন যে এক ভদ্রমহিলা চালের বস্তা ফুটো, সেখান থেকে চাল বেরিয়ে যাচ্ছে এবং তিনি রাস্তায় বসে সেই যে বেরিয়ে যাওয়া চাল সেগুলো খুঁটে খুঁটে আবার বস্তার মধ্যে রাখছেন। এতটা দরিদ্র যে চাল যদি সব বেরিয়ে যায় তবে তার খাওয়াটাই হবে না। এই দেখে অজয়হরির মন পাল্টে যায় এবং তিনি ঠিক করেন যে সংসার ত্যাগ করবেন। আমরা তার নামটি প্রায় ভুলেই গেছি। তাকে দীক্ষা দিয়ে স্বামীজি বলেছেন, আজকে আমার একটা অ্যাকুইজিশন হলো। নিবেদিতা তাকে বেবি স্বামী বলে ডাকতেন, কিন্তু তার তো বড় কাজ ছিল, তিনি এবং সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি তৈরি করেছিলেন এবং ডন সোসাইটির মধ্যে দিয়ে যে খবরের কাগজ বের করা, ডন সোসাইটির যে বিপ্লব আন্দোলনে যেভাবে অনুপ্রাণিত করেছিল, তার মূল ব্যক্তি ছিলেন অজয়হরি বন্দ্যোপাধ্যায় এবং সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের নামে দক্ষিণ কলকাতায় একটি রাস্তা আছে, কিন্তু অজয়হরি বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই ভুলে গেছি। যেহেতু কম বয়সে মারা গিয়েছিলেন, তার ছবিও একটিমাত্র বইতে পাওয়া যায়, স্বামীজির পদপ্রান্তে। দ্বিতীয় কোনো ছবিও তার নেই। তিনি মায়াবতীতে চলে গিয়েছিলেন এবং যখন আলাসিঙ্গা পেরুমল তার প্রবুদ্ধ ভারতের তার সম্পাদকের দায়িত্ব ছেড়ে দেন, তখন প্রবুদ্ধ ভারত চলে যায় মায়াবতীতে এবং তার এডিটর হন অজয়হরি বন্দ্যোপাধ্যায়, স্বামী স্বরূপানন্দজি। সেই যে কাগজ বের করছেন প্রবুদ্ধ ভারত, সেই কাগজটি অত্যন্ত ভালোভাবে চালাচ্ছেন, স্বামীজি তার প্রশংসা করেছেন।
স্বামীজি প্রথম আধুনিক ভারতের ব্যক্তি যিনি মনে করেছিলেন যে মিডিয়ার মাধ্যমে মানুষের ইতিবাচক বোধ জাগিয়ে তোলা যায়, এবং তার যোগ্য ব্যক্তি ছিলেন স্বামী স্বরূপানন্দজি। স্বামী স্বরূপানন্দ যদি বেঁচে থাকতেন, আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে স্বামীজির যারা শিষ্য ছিলেন তারা যদি বেশি দিন বাঁচতেন, ধরুন স্বামী স্বরূপানন্দ যদি বেশি দিন বাঁচতেন, স্বামী বিমলানন্দ যদি বেশি দিন বাঁচতেন, তাহলে স্বামী শুদ্ধানন্দজির জায়গায় প্রেসিডেন্ট হতেন স্বামী স্বরূপানন্দজি। স্বামী শুদ্ধানন্দজির জায়গায় প্রেসিডেন্ট হতেন স্বামী বিমলানন্দজি। তারপরে আসতেন বিরজানন্দজি এবং শুদ্ধানন্দজি। আমরা স্বামীজির শিষ্যদের কাউকে চিনলামই না, চিনতে পারলাম না। এবং এত যে গবেষণা স্বামীজিকে নিয়ে হয়, প্রচুর লেখালেখি হয়, কোথাও স্বামী অবজোজানন্দজির স্বামীজির পদপ্রান্ত ছাড়া কেউ কোনো বই বের করতে পারলো না, কোনো তথ্য পেল না। এবং ছবিও স্বরূপানন্দজি স্বামীজির মতো পাগড়ি পরতেন, তার একটি মাত্র ছবি আছে। তার টিউবারকিউলোসিস হয়েছিল এবং সেই টিউবারকিউলোসিসে মাত্র 31 বছর বয়সে তিনি মারা যান। এবং যা পাওয়া যায় তার, তিনি অত্যন্ত প্রতিভাবান মানুষ ছিলেন। সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে যেটা বলছিলেন, তিনি ডন সোসাইটি তৈরি করেছিলেন। দক্ষিণ কলকাতার একটি রাস্তা সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের নামে আছে। তাই সতীশচন্দ্র মুখোপাধ্যায়কে যারা ইতিহাসের ছাত্র, তারা ডন সোসাইটির ভূমিকা কী এবং সতীশচন্দ্রকে নিয়ে আলোচনা করা হয়। এই সতীশচন্দ্র মুখোপাধ্যায় স্বামীজিকে ছোটবেলা থেকে দেখেছিলেন। তার বাড়িতে দুটি আড্ডার ঘর ছিল, একটিকে বলা হতো অক্সফোর্ড, একটিকে বলা হতো কেমব্রিজ। অক্সফোর্ডে সতীশচন্দ্রের পিতৃদেব এবং তার বন্ধুরা আড্ডা দিতেন, কেমব্রিজে তার খুল্লতাত এবং তার বন্ধুরা আড্ডা দিতেন। সতীশচন্দ্রের কাকা ছিলেন স্বামীজির বন্ধু, স্বামীজি সেখানে যেতেন এবং জিবে গজা খুব স্বামীজির প্রিয় ছিল। যেই জিবে গজা আনা হতো, তিনি একটি জিবে গজা মুখে দিয়ে বাকিটা তার ফেলে বলতেন, আমি কায়েতের ছেলে, তোরা এই খাবার খেতে ধর্ম চলে যাবে, এই বলে খেতেন। অজয় হরি বন্দ্যোপাধ্যায়ের নামটা কেউ মনেই রাখলো না। তিনিও যে ডন সোসাইটির কত বড় একজন সদস্য ছিলেন। তার যে কি অসাধারণ প্রবুদ্ধ ভারতের এডিটোরিয়াল, যা লেখা, যা পাওয়া যায়, অপূর্ব সব এডিটোরিয়াল তিনি লিখেছিলেন। এবং মনে রাখতে হবে, তখন তিনি মায়াবতীতে থাকতেন। এখনকার মতো ঘরে রুম হিটার ছিল না, এখনকার মতো ভালো জামা কাপড় পাওয়া যেত না। সেই শীতকে অগ্রাহ্য করে শুধু মানুষকে সেবা করবেন বলে তিনি থেকে যেতেন। শুধু তো মানুষের সেবা মানে ওখানে একটি কাগজের এডিট করা নয়। মায়াবতীর যে চারপাশে গ্রাম রয়েছে, সেই গ্রামে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তখন তাদের সেবা করতেন, গিয়ে তাদের চিকিৎসা করতেন। হোমিওপ্যাথি ব্যাগ নিয়ে তারা গিয়ে চিকিৎসা করতেন। মিস্টার এবং মিসেস সেভিয়ার তখন বেঁচে রয়েছেন মায়াবতীতে। এখন মায়াবতীর চারপাশে যে গ্রাম রয়েছে, সেখানে গিয়ে আমাদেরই বন্ধু ডক্টর সৌরভ সান্যাল প্রত্যেক বছর সেখানে চোখের চিকিৎসা করেন, ক্যাটারাক্ট সার্জারি করেন এবং বিনামূল্যে সেই গ্রামের মানুষদের চোখে লেন্স বসিয়ে দেওয়া হয়। কিন্তু তখনকার দিনের মায়াবতী ভয়ঙ্কর ছিল। ম্যাকগ্রেগারের চা বাগান, সেটি তো মায়াবতীর ইতিহাস। এবং ঠান্ডা ছিল ব্যাপক, এখনো খুব ঠান্ডা হয়। যখন শীতকাল হয়, অদ্বৈত আশ্রমের যিনি অধ্যক্ষ, তিনি মায়াবতী থেকে শহরে নেমে আসেন। তখন নামার কোনো সিন ছিল না, ওখানেই থাকতে হবে। বিমলানন্দজি ওখানেই ছিলেন, বিরজানন্দজি, স্বরূপানন্দজি ওখানেই ছিলেন এবং তারা কাজ করে গেছেন নিরলসভাবে। ওই যে বলছিলাম যে নতুন ধরনের সন্ন্যাসী তৈরি করেছেন। আমি নিশ্চিত যে এরা যদি সংসার আশ্রমে থাকতেন, কেউ গরিব মানুষদের শীতকালে গিয়ে ওষুধ দিতেন না, আমি নিশ্চিত একেবারে, এরা কেউ দিতেন না। এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এদের, যে মানুষের সেবাটাই হয়ে গেল মূল উদ্দেশ্য। এবং সেই সেবা যখন মূল উদ্দেশ্য হয়ে যায়, তখন পূর্বাশ্রমের সঙ্গে যোগাযোগ রাখলেও কিছু এসে যায় না, যদি তার টার্গেটটা থাকে সেবা। স্বামীজি সেই সেবায় টার্গেট করেছিলেন। অনেকে আছেন যারা বাইরে থাকেন, তারা রামকৃষ্ণ মিশনের সাধুদের মাংস খাওয়াটাকে পছন্দ করেন। অনেকেই আছেন মাছ মাংস খাওয়াকে পছন্দ করেন না, কারণ তারা স্বামীজির মূল দর্শনটা ভুলে যান। মূল দর্শনটা যে মানুষের সেবা করা, সেই সেবা মানে তো মায়ের সেবা বটে। আমার এক বন্ধু আছেন, খুব বড় সন্ন্যাসী, আমি তার নামটা বলবো না, আপনাদের অনেকে চেনেন বলে। তার দেখবার মতো মাতৃভক্তি, তার ভক্তি। তিনি এখন একটি প্রতিষ্ঠানের সম্পাদক, কিন্তু মা যখনই অসুস্থ হয়েছেন, তিনি সেই মার যত্ন নিয়েছেন
এবং সেটা স্বামীজির পথ অনুসরণ করে। স্বামীজি ব্রহ্মচারীকে লিখছেন, একই কথা, মার সঙ্গে যোগাযোগ রাখবে না কেন? মার সঙ্গে যোগাযোগ রাখতে হবে, এবং তাতে সেবার কথা বলছেন। এবং এই চিঠিটার গুরুত্ব হচ্ছে স্বামীজি স্বরূপানন্দজির কথা বলছেন, এবং আমেরিকা থেকে 1900 সালে চিঠি লিখছেন যে স্বরূপ যেভাবে কাগজ চালাচ্ছে আমি তাতে খুব খুশি। স্বামীজি তাকে দীক্ষা দিলেন বেলুড় মঠে। দীক্ষা দিয়ে সেদিন বললেন নিবেদিতাকে যে আমরা অ্যাকুইজিশন হলো। নিবেদিতার খুব বন্ধু ছিলেন স্বামী স্বরূপানন্দজি। সরলা দেবী চৌধুরানী তার যে গ্রন্থ আছে জীবনের ঝরাপাতা, সেই গ্রন্থটি তিনি স্বরূপানন্দজিকে দেখেছিলেন মায়াবতীতে। তিনি তো আশা এবং নিরাশা নামে দুটি প্রবন্ধ লেখেন। আশা হচ্ছে যে স্বামীজি এসে প্রচুর কাজ করবেন দেশে, নিরাশা হচ্ছে কিছুই স্বামীজি করলেন না বলে তার মনে হয়েছিল। পরে প্রত্যাহার লেখেন, তখন আর স্বামীজি শরীরে নেই। কিন্তু স্বরূপানন্দজি সম্বন্ধে স্বরূপানন্দ খুব বন্ধু হয়ে উঠেছিলেন নিবেদিতার। মহাপণ্ডিত ছিলেন সরলা দেবী চৌধুরানীর। এবং সরলা দেবী চৌধুরানী দেখলেন যে সকালবেলায় সাধুটি সব বিভিন্ন বাদাম, পেস্তা, কিশমিশ সব রোদে শুকাতে দিচ্ছেন। দুপুরবেলায় দেখছেন সেগুলো এনে রান্না করা হলো, এবং যখন অতিথিরা সেখানে গেছে তাদের খাবার সময় পাশে দাঁড়িয়ে ঠিক ঠিক খাচ্ছেন কিনা সেটি তারা তদবির করছেন। আবার সন্ধেবেলায় দেখলেন সেই মানুষটি গীতা পাঠ করছেন। সরলা দেবী তার আত্মজীবনী জীবনের ঝরাপাতায় লিখছেন, এদের সন্ন্যাসী এদের সংসারী তুল্য কাজের মধ্যে সংসারী স্বার্থপরবশতা নেই, শুধু পরহিতের ব্রত রয়েছে। দেখুন কি অসাধারণ বাংলা! সংসারী তুল্য কাজের মধ্যে, সংসারী কাজ বললেন না, সংসারী তুল্য কাজের মধ্যে সংসারী স্বার্থপরবশতা নেই, শুধু কর্তব্যের তাগিদ রয়েছে। মোহিত হয়ে গিয়েছিলেন স্বামী স্বরূপানন্দজিকে দেখে, খুবই তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। এবং স্বরূপানন্দজি যা পাওয়া যায়, প্রবুদ্ধ ভারতে উনি যখন ছিলেন যে এডিটোরিয়ালগুলো পাওয়া যায়, অত্যন্ত ইন্টেলেকচুয়ালি শার্প ছিলেন। ইন্টেলেকচুয়ালি শার্প না থাকলে স্বামী তাকে অ্যাকুইশন বলতেন না। আমাদের রামকৃষ্ণ মিশনের অনেক দুর্ভাগ্য আছে। স্বামীজির চলে যাওয়াটা যেমন দুর্ভাগ্য, তেমনি দুজনের চলে যাওয়াটা মনে রাখতে হবে ভীষণ দুর্ভাগ্য। একজন হচ্ছেন স্বামী স্বরূপানন্দজি, আরেকজন হচ্ছেন জে গুডউইন। এই গুডউইন যদি দ্বিতীয়বার থাকতেন যখন বিদেশে যান স্বামীজি, তাহলে আমরা 8-10 খণ্ডের বাণীও রচনা পেতাম। দ্বিতীয়বার স্বামীজি কি বললেন আমেরিকায় গিয়ে, একটা বক্তৃতাও গোটা পাওয়া যায় না। মারি লুই বার্গ অসম্ভব পরিশ্রম করে কয়েকটি বক্তৃতার হেডিং পেয়েছেন মাত্র। প্রথমবার যখন স্বামীজি আমেরিকায় গিয়েছিলেন তখন কেউ তাকে চিনতেন না। শিকাগো ধর্ম মহাসভায় তিনি যখন বক্তৃতা করেন তখন অনামী একটি যুবক। তারপর তিনি আমেরিকায় ছিলেন, আমেরিকানরা একটু একটু করে চেনে। দ্বিতীয়বার তিনি যখন যান তখন আমেরিকানরা সানন্দে তাকে গ্রহণ করেছিল। ধরুন গুডউইন থাকলে আমরা বড় অংশ পেতাম স্বামীজির সঙ্গে নিকোলা টেসলার সম্পর্ক, যেটা পাওয়া গেল না, সামান্য পাওয়া গেল। কিন্তু গুডউইন থাকলে সেটা আমরা পেতাম। এটা বিরাট লস। গুডউইনে তো মাত্র 29 বছর বয়সে মারা যান। তাঁর চলে যাওয়াটা, স্বামীজি যে দ্বিতীয়বার বিদেশে গেলেন, বিদেশে কি বক্তৃতা করলেন, আমরা প্যারিস কংগ্রেসে যে স্বামীজির বক্তৃতা দিয়েছিলেন স্বামীজি বেদান্তের ওপর, সেটাও পাই না। গুডউইন থাকলে পেতাম। গুডউইন একটা বড় লস। স্বরূপানন্দজি একটা বিরাট বড় লস রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে। কমপ্লিট ওয়ার্কস তিনি এবং বিমলানন্দজি ছাড়া বেরোতো না। এবং ভারতবর্ষের মানুষের যেহেতু ইতিহাসের প্রতি একটা উদাসীনতা আছে, এই সব চিঠি হারিয়ে যেত, একদম হারিয়ে যেত। দেখতেন স্বামীজির কিচ্ছু পাওয়া যাচ্ছে না। যতটুকুনি পাওয়া গেছে সেটাও আমার মনে হয় যে টিপ অফ দি আইসবার্গ। স্বামীজির ধরুন স্বামীজির আমেরিকার দিনগুলো কেউ কাজই করলো না। তার কারণ হচ্ছে যে যখন স্বামীজি মারা গেলেন 1902 সালে, এত দারিদ্র অবেদানন্দজি বা অন্য কেউ প্রিজার্ভেশন অফ হিস্ট্রিতে মন দিতে পারলেন না। স্বামী অশোকানন্দজি মন দিয়েছিলেন পরে, এবং উত্তরাধিকার সূত্রে সেই লুই বার্গ পেয়েছিলেন। কিন্তু তখন অনেক দিন পার হয়ে গেছে। টাটকা যদি পাওয়া যেত, কত চিঠি যে হারিয়ে গেছে, আমি নিশ্চিত বহু চিঠি হারিয়ে গেছে। স্বামীজি আত্মজীবনী লিখলেন না। আমরা তো স্বামীজির এখনো কোনো অ্যাসেসমেন্ট করতে পারলাম না, আমরা করলাম না। আমরা ফটোর মধ্যে রেখে নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামী নেতাপহারিণ হয়ে গেল আমাদের বিবেকানন্দ চর্চা। এই মানুষটার কন্ট্রিবিউশন, এই মানুষটা কি দিয়ে গেলেন আমাদের। আমি আবার এখানে বলছি,
অমলেশ ত্রিপাঠীর সেই বিখ্যাত কথা যে 3টি মানুষ ভারতবর্ষের দুর্ভাগ্য, তারা রইলেন না। স্বামীজি কম বয়সে মারা গেলেন, অরবিন্দ ঘোষ জীবনের মূল স্রোত থেকে সরে গেলেন এবং সুভাষচন্দ্র হারিয়ে গেলেন। এই 3জন যদি থাকতেন আমাদের দেশটা অন্য খাতে বইতো। অন্য খাতে কেন বইতো? কারণ তারা ভারত প্রেম জাগিয়ে তুলতেন। এই যে স্বরূপানন্দজির কথা আমি বলছি, স্বরূপানন্দজি সেই এডিটোরিয়ালটা লিখেছিলেন যে জামশেদজি টাটার নামে অবিলম্বে একটি সোনার মূর্তি বম্বে পোর্টে বানানো দরকার, কারণ সেই মানুষটি 33 লক্ষ টাকা রেখেছেন দেশের ছাত্রছাত্রীর গবেষণার জন্য। 1899 সালে 98 সালে একটি ভদ্রলোক তিনি গবেষণার কথা ভাবছেন। পরাধীন ভারতে যা পড়াশোনা হয়েছে ক্লার্ক এডুকেশন, এখনো তাই, সেই ক্লার্ক এডুকেশনের মধ্যে রিসার্চের কথা ভাবছেন তিনি। এবং স্বামীজির 2টো এডিটোরিয়াল প্রবুদ্ধ ভারতে বেরিয়েছিল, সেই 2টো এডিটোরিয়াল থেকে বোঝা যায় যে স্বামীজি জামশেদজির এই কাজকে কতটা সমর্থন জানিয়েছিলেন। এই 2টো এডিটোরিয়ালই স্বরূপানন্দজির লেখা। এবং যাদের পুরনো প্রবুদ্ধ ভারত পড়ার ইচ্ছা আছে, আমি তাদের অনুরোধ করব, যদি তারা অদ্বৈত আশ্রমে যান ডিহিয়েন্টালি রোডে, এবং সেখানে যদি প্রবুদ্ধ ভারতের পুরনো এডিটোরিয়াল দেখেন, তাহলে তারা সত্যি বুঝবেন মানুষটির কতখানি তার ভূমিকা ছিল রামকৃষ্ণ ভাব আন্দোলনে। আমাদের সৌভাগ্য এই, যার কিছুদিনের মধ্যে উদ্বোধনে যা লেখা হচ্ছে সে সব কটি আর্কাইভে পাওয়া যাবে। যে কোনো মানুষ তার কম্পিউটারে বাড়িতে বসে উদ্বোধনে রবীন্দ্রনাথ কি লিখেছিলেন, দীনেশচন্দ্র সেন কি লিখেছিলেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কি লিখেছিলেন, ক্ষিতিমোহন সেন কি লিখেছিলেন, বাড়িতে বসেই জানতে পারবেন। তেমনি প্রবুদ্ধ ভারতেরও কাজ চলছে, এবং সেই প্রবুদ্ধ ভারতের এডিটোরিয়াল যদি আমরা পড়ি, আমাদের স্বরূপানন্দের প্রতি শ্রদ্ধা আরও বহু গুণ বেড়ে যাবে। স্বামীজি আমেরিকা থেকেও তার কথা মনে রেখেছেন। শেষ করার আগে একটি বলি, আবার মনে রাখবেন যেটা দিয়ে শুরু করেছিলাম, যিনি চিঠি লিখছেন তার 37 বছর বয়স, রয়েছেন সুদূর আমেরিকায়, সেখান থেকে একটি ব্রহ্মচারীর কথা তার মনে রয়েছে। এখন যারা বিদেশে যান, সে যে কোনো প্রতিষ্ঠানেরই হোক, তারা তার সঙ্গের ব্রহ্মচারীদের কথা মনে রাখে না, তারা কি খাচ্ছে, কি পড়ছে, কিভাবে দিন কাটাচ্ছে খবর রাখেন না। স্বামীজি রেখেছিলেন, কারণ স্বামীজির হৃদয়টা ছিল সাংঘাতিক, এবং হৃদয় দিয়ে তিনি সব কিছুকে বিচার করতেন। আজ এই অবধি রইল, আগামী দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম প্রাণারাম প্রাণা